সেদিন সুর্পনখা করেছিল কি না ওই মুলোর মতো দাঁত আর কুলোর মতো কান নিয়ে সীতাকে যে ধরতে গেল, শোনো কথা কানে। সীতাকে যে ধরতে গেল, শোনো কথা কানে। ওরে এমন সময় লক্ষণ আমার বুঝে নিল মনে গো, বুঝে নিল মনে। ধনুক ধরে লক্ষণ আমার কোন কর্ম করিল, নাক কান কাটি অমনি ও দেওয়ালো। নাক কান কেটে লক্ষণ একবারে একটা হাড়ির মধ্যেখানে সেজন ভেটে দেখো পাঠিয়ে দিল। আমি জানাই কথা তোমায় ভালো, আমার পাল্লাদার এখানে জিজ্ঞাসা করছে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য গেলে পরে তার ভিসা পাসপোর্ট লাগে, লাগে তো দেশের যখন মনে করুন মুখ্যমন্ত্রী চলে যাবে, রাষ্ট্রপতি চলে যায়, তখন তার গাড়ির নাম্বার প্লেট লাগবে, লাগে? হ্যাঁ কিনা বলুন, লাগবে? লাগে? লাগে না তো? তাহলে একটা মনে করুন সুন্দরভাবে লাগে, কোথায় লাগে না? লাগালাগি এক জায়গাতেই মনে করুন আমাদের প্রতিটা মানুষের মধ্যেখানে হয়, হয় না? একটু সরি যান, যার জন্য আপনাদের কাছে আমার রাগে একবার গা গজ গজ করছে, বুঝতে পারছেন? ভেতরে একবার আগুন ধরছে। উনি যখন বলছিলেন, আপনারা যখন হাসছিলেন, আর আমার গাটা একবার লঙ্কা মাটার মতো জ্বলে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি বাসা ঘরে ছিলাম, বারান্দায় বসে বসে মনে মনে ভাবছি আমি কি বলবো, আর কি উত্তর দেবো, আর কি বলা উচিত। সেই জন্য মানুষের মধ্যে এখানে আজকে কেন বলুন তো এই লাগালাগি কথাটা খুব খারাপ। যেমন নারদ ছিল, এর কথা ওকে, ওর কথা তাকে, ওর কথা তাকে বলে বলে একবারে গন্ডগোল লাগিয়ে দিত। মনে একদম গলাটা যা সরু, পেটটা যার মোটা, গলা যার সরু, তাহলে গন্ডগোল লাগাবার গুরু নাকি বলছেন? প্রতিটা ঘরে ঘরে গন্ডগোল লাগিয়ে দেবে। তেমনি হারা আমাকে এই লঙ্কাতে আসতে গেলে তার পাসপোর্ট সরু, আমায় বিভীষণ এনেছে বলো, ওরে পাসপোর্ট সেই যে দিয়ে দিল। পাসপোর্ট বলো আর ভিসা বলো, তোমার ওই সুর্পনখা রাবণ ভগ্নী এসেছিল, তাই কুলোর মতো একবারে কান আর মুলোর মতো দাঁত, একবারে মনে করে নিয়ে নাক কান কেটে কান দুটো একবারে পানের পাতা আর নাকটা সুপারি করিয়ে একবারে ছেড়ে দিল, বুঝতে পারছেন? এ গিয়ে দাদার কাছে নালিশ করেছে, বলো সূর্যর মতন একবার চকচক করে ঝকঝক করছে আলোকিত একজন চন্দ্র গৌরবর্ণ, সেজন্য দুটো পঞ্চবটির বনে তারা এসেছে, একটা সুন্দর রমণী নিয়ে এসেছে, তার বিচার করতে হবে, আমি তোমার কাছে বলি কথা। দাদা গো, এই অপমানের জবাব তোমাকে দিতে হবে বা নিতে হবে। বোনের মান সম্মান আত্মমর্যাদা তোমাকে রক্ষা করতে হবে। আর সেদিন এই ভদ্রলোক, আমি যেমন কবি গান করছি দেখবেন, ধুতি পাঞ্জাবি চাদর আর শাড়ি চাদর, এই চাদর ছাড়া কিন্তু কবি গান হবে না, হবে? তাহলে একটা আমাদের কবি গানের চাদর চাই। আচ্ছা আমি কবি গান গাইতে গেলে পরে যদি মনে করুন গান করতে গিয়ে চাদরটা ফেলে দিয়ে চলে আসি, যদি একটা মনে করুন এই কালো রঙের চাদর বা ওড়না নিই, তাহলে গলায় মানাবে? হ্যাঁ কি বলছেন? আগে দেখনদারি পরে গুণ বিচারি নাকি বাবা? আগে দেখনদারি হইতে হবে, পরে গুণ বিচারি হইতে হবে। তা তুমি যে বলছো আমার রাজ্যে যদি নারী চুরি হয়, অপহরণ হয়, যদি নারী চুরি করে, তাহলে তার কত ধারায় সাজা হবে? তুমিই তো গিয়েছিলে ব্রাহ্মণের রূপ ধারণ করে, লজ্জা লাগে না? যদি চুরি করবি, ডাকাতি করবি, তো সঠিক ভাবে করতে হবে, কেন সাধুর বেশ ধরিয়ে চলে গেলে। আমি জানাই কথাই আপনাদের বলে, তাহলে পাসপোর্ট ভিসা লঙ্কাতে এনেছে একমাত্র বিভীষণ। মানুষের মনে করুন বেঈমানি আছে, কিন্তু রক্তের কোনোদিন বেঈমানি নাই বাবা, আছে? হ্যাঁ ঠাট্টা করে বলছে আমাকে যাওয়ার সময়, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো, তাতে তোমার ক্ষতি কি হয়েছে? তোমার ক্ষতি কি হয়েছে? হ্যাঁ আমার পাটা আমি লাজে কাটতে পারি, আবার গদানা চটাইতে পারি নাকি বলছেন? হ্যাঁ মাংসের দাম যদি না পাই পাই, চামড়ার দাম যদি না পাই আমি পাবো না, তাতে তোমার কি জ্বালা ধরেছে? আমাকে বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি পোয়াতি হইলো, কায়দা করে কেমন বলছে দেখো, তোমরা জামাই দাদার ছেলে গো, তোমাদের বাবার কোনো ক্ষমতা নাই। কে বলেছে?
এর আগের কথাই আমি তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, রাজাদের কর্মধর্ম মৃগয়াতে যায়। একদিন দশরথ আমার পিতাই আপনাদের জানাই, পাগলা রে আমার বাবা দশরথ নিঃসন্তান ছিল, ওরে রাজ্যকে বা রক্ষা করবে বলো ওরে ভালো, অযোধ্যা কে ভাই আমার রক্ষা করবে ভাই। ওরে এমন সময় কি কর্ম বাবা, কর্ম শেষ করায়। রাজাদের কার্য মৃগয়াতে যেত না, কি বলছেন? এবার ও মৃগ মনে করুন একবারে জল পান করছিল, জল পান করছে এমন সময় আমার বাবা করেছে কি মনে মনে ভাবছে, তাইলে বোধহয় ছোঁচো ছোঁচো করে যখন জল টানছে তাহলে নিশ্চয় মনে হয় এই কলসিতে দেখবেন খালি কলসি যখন জল ভরে না তখন একটু ভক 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 শব্দ হয়, কি কাকা হয়তো এমন সময় অন্ধমণির পুত্র সিন্ধু ওই নদীর তীরে এমন সময় কলসি করে যে নদীতে জল ভরতে গিয়েছে আর সঙ্গে সঙ্গে ভক 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 করে আওয়াজ উঠেছে। আমার বাবা মনে মনে ভাবছে বোধহয় হরিণে জল পান করিয়েছে, ওরে অমনি বান দেখো মেরে দিয়েছে, শব্দ ভেদে বার মেরেছিল, শব্দটাকে রোধ করে দিল, মুখের ভাগ বন্ধ হয়ে গেল, বুকের মধ্যেখানে তীর দিয়ে একবারে বান বিদ্ধ করেছে, সঙ্গে সঙ্গে সে নদীর তীরে পড়ে আছে। রাজা গিয়ে কোলে করে তুলে কি করেছিল জানেন? তাকে নিয়ে গিয়ে সিন্ধু মুনির কাছে দিয়েছিল, বললো আমি তোমার জীবনকে মেরে ফেলেছি, তুমি আমার বিচার করো। বললো আজ যখন তুমি আমার যে সন্তান আমাদের মধ্যেখানে ফল মূল ইত্যাদি আজ নিয়ে এসে আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই সন্তানকে তুমি প্রাণে মেরে ফেলেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম আমার মতো একদিন পুত্র সোগে তোমারও হাহাকার হয়ে যাবে, আমি বলি কথা তোমায় কবে। বলছে রাজা হেসেছিল, আমার তো কোনো সন্তানই নাই, আমার তো কোনো বংশ রক্ষা করার লোক নাই, তাহলে আমি কেমন করে সন্তানের সঙ্গে প্রাণে মারা যাব? বলো মুনি বাক্য দেব বাক্য কখনো লঙ্ঘন হবে না, তোমার অবশ্যই সন্তান হবে, তুমি 4 সন্তানের পিতা হবে, সেদিন বুঝবে জ্বালা কত বড়, আমি তোমার কাছে বলে জানাই, তোমার কাছে বলে জানাই। ওরে শোনো কথা রাজর তুমি, তোমার কাছে বলে জানাই। এইবার ধরুন বিভাণ্ড মুনির পুত্র ঋষি সিংহ। আচ্ছা মনে করুন একটা কথা বলবো, কারো যদি জামাই মনে করুন একবারে মেডিকেলের ডাক্তার হয় বা সল লেকে থাকে, সেই জামাই যদি মনে করুন সুন্দরভাবে ডাক্তারি পাস করে আসে, এমনও তো আছে দেখবেন শাশুড়ি জামাই কাকি শাশুড়ি হয়, শাশুড়ি হয়, জামাইয়ের করতে বয়স মোটামুটি 5-6 বছরের বড় ছোট থাকে না, তাহলে সম্পর্কে কিন্তু সে শাশুড়ি হবে বাবা, তাই বলে তাকে ঠাকুরজি বলা যাবে না, যাবে যতই বয়সে ছোট হোক না কেন। তাহলে রাক্ষসের বুদ্ধি শুদ্ধি আছে কিছু, সামন সময় কি বলবো আপনাদের কাছে। তা বলো ভাগ্যে জামাই ঘরে এলো, আচ্ছা জামাই একটা মেডিসিন দিলেও বললো শাশুড়ি মায়ের যদি বাচ্চা না হয়, হয় নারী অপারেশন করতে হবে, নাহলে একটা চিকিৎসার পদ্ধতি আলাদা করতে হবে। আচ্ছা জামাই ডাক্তার হয়ে যদি শাশুড়িকে সুস্থ করে ভালো ফল দিতে পারে, তাহলে পরে তাতে কি জামাইয়ের কোনো দোষ আছে? এই গৌররাজের কাছে দেখবেন এমন মেয়ে ছেলে থাকে মানসিক করিস, ঠাকুর হ্যাঁ আমাকে একটা ছেড়ে দাও, তোমার কাছে আমি একটা কি 5 পোয়া চিড়ে কি বা আতর চাল নালে কি বা কলা মন্ডা দেবো পূজা, কি তাই তো? আচ্ছা তাই বলে যখন ছেলেটা হয়ে যাবে ধর্মরাজ কিবা কালীর কাছে, তাহলে তাদেরকে বাবা মা বলবে, বলে কাকে বলে ক্ষেত্র যার ফসল তার, নাকি বলছেন? যার ক্ষেত্রে জন্মগ্রহণ করবে তাকেই তো বাবা বলবে, বলো আরে পাগল, মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ, কি গো ছেলের যে কে বাবা, মা ছাড়া কেউ বাবা বলতে পারবে না। তুমি কি জানো তোমার বাবাকে মা যদি না বলে? জানো? জানো? জানবে না, কখনো জানবে না। তাই তোমার কাছে বলি শোনো, সেই জন্য বলছি মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ, ছেলের থেকে বাবা, মা ছাড়া কেউ বলতে পারবে না।
তাহলে যার ক্ষেত্রে আছে ফসলটা তারই হবে নাকি? ঠাকুরকে কিন্তু কখনো বলে না বাবা। সেই জন্য দশরথ আমার পিতা তাহলে যদি যজ্ঞ করেছে, যজ্ঞের দ্বারা চরু উঠেছে, চরু থেকে মনে করুন আমাদের জন্ম হয়েছে। ভগবানের জন্ম মনে করুন রজবীর্য নিয়ে হয় না, সন্তান এক রকমের হয়, মন্ত্রের দ্বারাই হয়, ক্ষেত্রের দ্বারাই হয়, বরের দ্বারাই হয়। আবার পেটে হাত বুলিয়ে দিল কারো ছেলে হয়ে যায়। তোমার মনে নাই? তুমি একটুখানি ভেবে দেখো। আমি জানাই কথায় অভিনয়, এবার আর এক কথায় আমার কাছে জিজ্ঞাসা করিল, বনবাসে এলে তোমরা আমার কথা শুনে চলো, আমার কথা শুনে চলো, আমার কথা শুনে চলো, আমার কথা শুনে চলো। সীতারে আনিলে সাথে গো রামচন্দ্র তুমি, সাথে তোমার ভাই লক্ষণ শোনো গুণমণি। লক্ষণের স্ত্রী আছে উর্মিলা নাম পাই, বলো দেখি আজকে তুমি রামচন্দ্র হাই, কেন তুমি এলে না সঙ্গ করে নিয়ে? তার যৌবন চলে গেলে পারে কি জানাই কথার মূলে, যৌবন কি ফিরাইয়ে দিতে পারো তুমি হাই? 14 বছর যৌবন চলে গেলে মহাশয়, 14 বছরে কারো যৌবন হয় না, হবে? হ্যাঁ, মানুষের মধ্যেখানে একটা বোন আর একটা যৌবন। তা বলছে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, গেলে যৌবন আর আসে না। নদীর যখন যৌবন হারায় ফিরে পায় শ্রাবণে, মানব জীবনের যৌবন গেলে আসে না কোনো দিনে। ভগবান তুমি কি তার যৌবন গোলা ফিরাইতে পারবে? যৌবন শুধু কামরতি নিয়ে ভজনা করা নয়, ভগবানের পদে তার সবকিছু সর ঐশ্বর্যকে ত্যাগ করতে হয়, বিসর্জন দিতে হয়। কারণ যৌবন নিয়ে মনে করুন ওই স্বামী সেবা দেওয়া নয়, ভালোবাসা যেমন আত্মত্যাগ করা দরকার, নাকি বলছেন? তাকেই বলে ভালোবাসা। তাহলে আমার সাথে এসেছে লক্ষণ। লক্ষণ কেন এসেছে? লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু। রাম যিনি রমণের কর্তা, সীতা হচ্ছে শ্বেত সত্তা। এই দেহকে লক্ষ্য করে শ্বেত সত্তাকে ধরে যেজন রমণ করতে পারে, সেই সীতা, সেই রামচন্দ্র, সেই লক্ষণ নামে ধরে। ওরে জানাই কথা চিরতরে, সেদিন প্রতিজ্ঞা করেছিল কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা, নাকি বাবা? সুমিত্রা বলেছিল দিদি ওই চরু থেকে আমাকে এক ভাগ দে, যদি আমার পুত্র হয় আমি কথা দিলাম তোমার ছেলের দাসত্ব আমি করাবো, আমি তোমার কাছে বলি কথা। মাতৃবাক্য বলবান আশ্রমার্য জ্ঞান। আমাদের সংসারে এসে 4-5টা ঋণকে শোধ করতে হয়। মাতার ঋণ, পিতার ঋণ, গুরু ঋণ, দেব ঋণ, নাকি বলছেন? এই ঋণগুলোকে পরিশোধ করতে হয়, নাইলে পারে কখনো হবে না। দেবতাদের ঋণ রাখতে নাই মাতার উপরে, নাকি বলছেন? মাতা পিতার ঋণ রাখতে নাই, গুরু ঋণ রাখতে নাই, আর ঋষির ঋণ রাখতে নাই, শোধ করতে হয়। সেই জন্য আমার মায়ের কাছে আমার কাকিমা মানে আমার ছোট মা যে মনে করো সে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে আমার যদি সন্তান হয় তোমার দাসত্ব করার জন্য আমি লক্ষণকে দিয়ে দেবো, নাকি বলছেন? তাহলে আমার ভাই আমার জন্য এসেছে, আমার বৌমা না আসতেই পারে। বায়না তো কমিটি দাদারা আমাকে করেছে, আমি ঢোল আনবো না, খোল আনবো না, নাল আনবো তাদের ব্যাপার, নাকি বলছেন? কি বায়না কাকে করেছে? সদানন্দ জজ করো অম্বিকাকে, সে ঢোল আনবে না, হারমোনিয়াম আনবে, কাশি আনবে, সেটা তার ব্যাপার না। ঢোলে গান হবে না, এখন নাল চলছে প্যাক, বুঝতে পারছেন? এ আবার আর যাচ্ছে দাদা বাবু বলছে ঢোল ছাড়া গান নেবো না, গান তো গাইবো আমি কিসে গাইবো সেটা আমি বুঝবো। তাইলে সেই জন্য আপনাদের কাছে আমার বলা যায় ঢোল কিন্তু বায়না করে না, ঢোল বায়না করে না। অম্বিকা দিকে বলছে বাসা করে ঢোলটা ফেলে দিয়ে আসুন, তখন বায়নার সময় ছিল নাকি সাধন দাস?
ঢোল আমার আগে যাবে, তাহলে আমি পরে যাব। হ্যাঁ চুপ করে থাকুন, কি হয় দেখুন। দাদার আমার গায়ে জ্বালা ধরেছে, মনে হচ্ছে এই দলের মাল বট, বুঝতে পারছেন। সেই জন্য আমি আপনাদের কাছে কি বলবো বাবা। আর একটা মজার কথা আমায় বলে গেল রে, তুমি বলো বলো রামচন্দ্র, জানাই কথার মূলে। তোমার বাবা বলেছে বনবাস, বনবাস, বনিবাস, বনবাস। কবি গান একটু লক্ষ্য করবেন। মহাজন বললেন ক বয়সী কবি কয়েতে কল্পনা বিহয়তে বিজ্ঞান, তাহাকে বলে কবি গান। কবি গানের মধ্যে আমাদের জ্ঞান থাকা দরকার। বনেবাস মানে বনবাস, আমার বনবাস আর আমার বনেবাস কি, এই বনের মধ্যে একটা কুঠুরি নির্ণয় করে যদি পুকুরের পাড়ে, মনে করো ওই দেখুন কত বছর আগে, 5-6 বছর আগে ওইটা একটা 78 সালের বন ছিল না, কানি চুনি মরার হাড় খোলা কাপড় সব পরে থাকতো। এখন দেখি সেই জায়গা বুঝিয়ে মাটি দিয়ে 5 লাখ টাকা কাটা হয়ে গেছে, তা তো মনে হয় দেবে না, বুঝতে পেরেছেন। হ্যাঁ কি বলছেন, হ্যাঁ কিনা? হ্যাঁ এই যে আমার বাবা বলেছিল বনে বাস করতে, তাহলে আমি বনে বাস করলে পরে আমি আমার জন্য নয়, কাদের জন্য? সাধু গুরু বৈষ্ণব যারা আছে। এই পঞ্চবটির বনটা আমলকি, হরিতকি, আম, বেল, এটা হচ্ছে পঞ্চ গাছ নিয়ে, পঞ্চ গাছের লতা দিয়ে একটা কুঠুরি নির্ণয় করতে হয়। আমলকি, হরিতকি, বেল, দেখবেন যাই আমাদের মধ্যে এখানে একটা ফল থাকে না, হ্যাঁ দেখবেন দুর্গাপূজার সময় পঞ্চ শস্য দেয় না, এই পঞ্চ শস্য দিয়ে একটা পঞ্চ বরণ ডালাতে একটা সাজাতে হয় নাকি বাবা? তেমনি হারা দুর্গাপুজোতে নবপত্রিকা যেমন কলার পাতা, তারপরে কি বলবো অনেক কিছু, ধান গাছ, আটা বেল লাগে না, লাগে তো জোড়া আটা বেল লাগে, তো অনেক কিছু লাগে, হলুদ গাছ লাগে, ধান গাছ লাগে তো। তাহলে সেই জন্য সেই রকম কি করলাম, এই সাধুগুরু বৈষ্ণবকে একদিন, সাধু অর্থাৎ মুনিকে আমি কথা দিয়েছিলাম। কাকে? নাম যার ওই ত্রিমুনি। হাই রে মরি হাই, সেই দিনে কথা বাবা দেওয়া ছিল হাই, যেদিনে প্রভু রামচন্দ্র আমার পদার্পণ করিবে, সেই দিন এই জায়গাটাই আমার ধন্য হইয়া যাবে। তাই মুনিবরের কথা রাখতে বিচার করা চাই, তার স্ত্রী সতী নারী আপনাদের জানাই, সেই দিন পঞ্চবটির কুঠুরিতে গিয়ে নির্ণয় করিয়েছিল, সেই জায়গাটার মাটিটা পবিত্র অমনি হয়ে বাবা। তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও, জবাব নিয়ে ধুইয়ে খাও, তুমি আমার কাছে কথা নাও, জবাব নিয়ে ধুইয়ে কথা নাও, জবাব নিয়ে ধুইয়ে খাও। যেমন এই প্রভু রামচন্দ্রের জন্য হীরাচন্দ্রের মেয়ে সবরে মুনিদের ইচ্ছিষ্ট ফল খেয়ে 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 তার ছোটবেলা মাটা মরে গেল, গাভী মাতা দুধ খেয়ে বড় হলো। একদিন যখন যৌবনে তার পূর্ণ তরুণ এলো, তার পিতাও মরে গেল হীরাচন্দ্র। মুনিদের বনের মধ্যেখানে কাঠ সংগ্রহ করে আনতো, মুনিদের সেবা দিত, সেবা নিয়ে চলে যেত, সেই এঁটু কাটা পাতা সব ফেলে দিত, আর কবে প্রভু রামচন্দ্র আসবে বলে তার অপেক্ষায় থাকতো। মনে মনে কাঁদতো আর বলতো, ডাকতো হীরাচন্দ্রের মেয়ে সবরী, পঞ্চবটির পাতায় পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি কবে পাবো তোমার দেখা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। আছি আমি বসে থাই, আছি আমি বসে থাই, এসে দেবে একবার দেখা, তুমি কবে পাবো তোমার